বন্যার বিস্তৃতি বেড়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায়। ৩ জেলায় বন্যা কবলিত ৩৩ লাখের বেশি মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বন্যা দুর্গত এলাকা। মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানিবন্দী অবস্থায় ৩ লাখের বেশি মানুষ। পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বন্যা দুর্গত এলাকা। বন্ধ মোবাইল ফোনের নেটওয়ার্কও। মুহুরী নদীর পানি ও টানা বর্ষণে নোয়াখালীর ৯ উপজেলার ২৭ ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী ২০ লাখ মানুষ। ৩৮৮টি আশ্রয় কেন্দ্রে ৩৬,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। ১৭৫ মেট্রিক টন চাল বিতরণ করেছে প্রশাসন। এরকম পানি আর মাঝদি সহ হয় নাই। এখন এই পানি বন্দি অবস্থায় আমরা আছি। প্রচুর পানি, এর কি আমরা খুব সমস্যার ভিতরে আছি। বাড়ি বসানো আবার বাড়ি বেড়ে যাচ্ছে এবং আমাদের লোকজন সবাই আমরা যেটা পারছি শুকনো খাবার তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের এসেছিলেন, তারা সবসময় মাঠে কাজ করতেছে। অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা আছে তারাও কিন্তু মাঠে আসছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। গোমতী নদীর বাঁধের ১২টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। কাকড়ি ও মুহুরী নদীর পানিতে প্লাবিত ১৪ গ্রাম ও নাঙ্গলকোট। পানিবন্দী ১০ লাখ মানুষ। আমরা অনুরণের তলে আছি। আমরা ঘরে একটা বাচ্চার একটা গেঞ্জি লই আমরা বাড়িতে পারছি না। কলেজের গুলাই নয় সাহায্য করছে। এই দূরে কি রিয়া সবাই আর কি আমরা দোকানপাট ব্যাংকে হয়ে যাচ্ছে। ১৪ গ্রাম এলাকায় পানি উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এতে ব্যাহত হয় যান চলাচল। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে তো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং গোমতী নদীর বাঁধের ১২টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কেমন সেখানে? সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে। আজকে দুপুর ১২টায় আমরা যে তথ্য পেয়েছিলাম সেটি হচ্ছে যে গোমতী নদী যে পানির উচ্চতা সেটি কিন্তু বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে আমরা দেখেছি যে পানি এখন বেড়িবাঁধের ঠিক শীর্ষের যে জায়গাটি সেই জায়গা ছুঁই ছুঁই। আর যে কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকেই শুধু সদর উপজেলার অন্তত ১২টি স্থানে ফাটল দেখা দিয়েছিল, কারণ নদীতে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে স্রোত এবং যেহেতু কাদামাটির মিশ্রণে যে পানি, সেই পানি কিন্তু এখন বাঁধে গিয়ে যে ধাক্কা দিচ্ছে, বাঁধ দিন দিন নরম হচ্ছে আর সেই সব বাঁধের জায়গাগুলোতে ফাটল দেখা দিচ্ছে। আমরা দেখেছি যে স্থানীয়রা কিন্তু সেই সব জায়গাগুলোতে বালুর ব্যাগ ফেলে, প্লাস্টিকের ব্যাগ দিয়ে বালুর ব্যাগ ফেলে কিন্তু সেই ফাটলগুলো মেরামত করার চেষ্টা করেছেন যেন সেই ফাটলগুলো ভাঙনের রূপ না নেয়। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বালিখাড়া এলাকা। এই সেতুটিকে কিছুক্ষণ আগে স্থানীয়রা বলেছে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সেতু দিয়ে যান চলাচল করা যাবে না, যে কারণে এই সেতুর উপরে কিন্তু যানবাহন উঠতে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে ওপাশের বন্যা যে গোমতী পাড়ের মানুষজন কিন্তু নিরাপদের আশ্রয়ের খোঁজে তারা কিন্তু এই সেতু পার হয়ে অন্যদিকে চলে যাচ্ছেন, নিরাপদ আশ্রয়ে তারা চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে যেন বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা গোমতীর তীরবর্তী মানুষ আছে তাদেরকে যেন দ্রুত আশ্রয়ে যাওয়া হয়, তাদেরকে যেন সেই নির্দেশনা দিয়েছে। অন্যদিকে আমরা একটু যদি ১৪ গ্রামের কথা জানাই, ১৪ গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম পৌরসভা এলাকায় সেখানে ভারতীয় ঢলের কারণে পানি উঠেছে, যে কারণে কিন্তু সেখানে যান চলাচল এক লেনে বন্ধ আছে। অপর একটি লেনে উভয়মুখী অর্থাৎ ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করছে। এছাড়াও আমরা জেনেছি যে ফেনীর ফাজিলপুর এলাকায় সেখানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইন থেকে পাথর সরে গিয়ে কিন্তু একটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে রেলওয়ের একজন ঊর্ধ্বতন প্রকৌশলী জানিয়েছেন। তবে এখনও রেল চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে কতক্ষণ নাগাদ সেটি থাকবে সেটি কিন্তু কেউই বলতে পারছে না। আর সব মিলিয়ে কিন্তু আমরা এ পর্যন্ত যেটি জেনেছি আনঅফিসিয়ালি যে ৩ উপজেলা অর্থাৎ সদর উপজেলা, বুড়িচং, ১৪ গ্রামে এবং নাঙ্গলকোট ৪ উপজেলায় প্রায় ১০ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে, বন্যা আক্রান্ত হয়েছে। ৪,০০০
হাজার হেক্টর জমি এর কৃষি জমি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে। তবে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে এই গুমতির বাঁধ নিয়ে। মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে গুমতির বাঁধ যেন না ভাঙে। যদি গুমতির বাঁধ ভাঙে তাহলে সদর এবং বুড়িচং সহ এই এলাকার বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্লাবিত হবে। সেখানে প্রাণহানির যেমন সংখ্যা রয়েছে তেমনি কিন্তু সাধারণ মানুষের আবাসস্থল, ক্ষেত খামার সেগুলো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। তো এখন শুধু আসলে দেখার বিষয়, আসলে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্যই নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এদিকে বন্যা কমতে লাগবে আরও 2 থেকে 3 দিন। আর দুর্গত এলাকায় আগামী 24 ঘন্টায় কমে আসবে বৃষ্টির তীব্রতা। তবে পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি থাকছেই। চলমান পরিস্থিতি নিয়ে এসব তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র ও আবহাওয়া অফিস। টানা বৃষ্টি উজানের ঢলে প্লাবিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 9 জেলা। দুর্গত 33 লাখের বেশি মানুষ। এতে চরম দুর্ভোগে কাটছে দিন। তবে এই অবস্থায় এখনই কোনো সুখবর দিতে পারছে না পূর্বাভাস কেন্দ্র। তারা বলছে বন্যার উন্নতি হতে লাগবে 2 থেকে 3 দিন। ভারী বৃষ্টিপাতের যে কন্টিনিউশন হচ্ছে সেটা কিছুটা একটা ব্রেক দিতে পারে এবং এই ব্রেকস পেলে আমাদের পানি কমে আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, পাহাড়ি নদী, এগুলো পানি বৃষ্টিপাত থামলে দ্রুত পানি কমে যায় এবং একই সাথে আমাদের এখন সাগরের লঘুচাপটা চলে গেছে এবং পূর্ণিমাও অতিক্রান্ত হয়ে গেছে। তাই সাগরের জোয়ারের ভাটার লেভেল এখন নর্মাল। তাই আমরা আশা করছি যে এই সময় পানি কিছুটা দ্রুত নেমে যেতে পারে। এর ফলে সামগ্রিকভাবে আবার পরে বৃষ্টি বাড়লেও আমরা পরিস্থিতির হয়তো একটা সামগ্রিকভাবে একটা উন্নতির চিত্র লক্ষ্য করতে পারি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে বৃহস্পতিবার দিনভর অতি ভারী বৃষ্টি হলেও আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে কমবে তীব্রতা। বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের মানে সবচেয়ে হাইয়েস্ট জোন এখন বিবেচিত হচ্ছে এবং তা কিন্তু 26-27 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারবে। তবে বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যাবে, তবে এই মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের কথা আবারও মনে করিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি জানানো হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে 40 থেকে 88 মিলিমিটারের বেশি বৃষ্টির সংখ্যার কথা। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বলেন, ভারতের অংশে বাঁধ খুলে দেয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জানান, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। এদিকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা সাংবাদিকদের জানান, বন্যা আক্রান্ত 8 জেলায় প্রায় 4.5 লাখ পরিবার পানিবন্দী রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 29 লাখ মানুষ। এ পর্যন্ত মারা গেছেন 2 জন। এছাড়া দুর্গতদের জন্য 1,500-এর বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, আর যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার মুখে খাগড়াছড়ি, মৌলভীবাজার সহ 6 জেলা। সেখানে এরই মধ্যে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতির শঙ্কায় স্থানীয়রা। খাগড়াছড়িতে পানি কমতে থাকায় বুধবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরেন দুর্গতরা। তবে বৃহস্পতিবারেই বদলে যায় পরিস্থিতি। রাতভর বৃষ্টিতে এবার শহরেও ঢুকেছে পানি। অন্যদিকে 2 দিন ধরেই তলিয়ে আছে দীঘিনালার 3 ইউনিয়নের 50 গ্রাম। রাঙামাটি, সাজেক ও লংগদুর সঙ্গে বিচ্ছিন্ন সারা দেশের সড়ক যোগাযোগ। গত 24 ঘন্টায় 2বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাইতেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। উজানের ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি সহ 3 উপজেলায় পানিবন্দী 2 লাখ। সড়ক তলিয়ে ব্যাহত যান চলাচল। লক্ষ্মীপুরেও শহর সহ মেঘনা তীরের নিচু এলাকায় দুর্গত 4.5 লাখ মানুষ। খানালানা বা
রিজিকের ব্যবস্থা নেই, আমরা অনেক কষ্টেতে আছি। আমরা কোনো হেল্প সহযোগিতা কারো কাছ থেকে এখনো কিছু পাই নাই। পরিস্থিতি অবনতি হয়েছে আখাউড়াতেও। হাওড়া নদীর বাঁধে 5 জায়গায় ফাটল, জাজিরা খালের সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আখাউড়া আগরতলা সড়ক। জিনিসপত্র নষ্ট হইতেছে, খাওয়া দাওয়া কষ্ট হইতেছে। আমরা দোয়ান বাড়ি ঘরে পানি, হাঁটতে পারি না, যেতে পারি না। ঝুঁকিতে মনু নদের বাঁধ, কোথাও ভেঙে কোথাও আবার পানি উপচে লোকালয়ে ঢুকছে পানি। এতে মৌলভীবাজারের 7 উপজেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আমরা আশা করবো সরকারের কাছে এই কঠিন সংকট মুহূর্তে আমরা প্রশাসন থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে ব্যবস্থা করার জন্য, আমি সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। বন্যা অবনতির সংখ্যায় প্রায় সব জেলাতে প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র, তবে তার আগে সুপেয় পানি ও খাবার চেয়েছেন দুর্গতরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে তো বৃষ্টির বন্যার পানি কমতে শুরু করেছে এবং সেখান থেকে আশ্রয় কেন্দ্র থেকে দুর্গতরা বাড়িতে ফিরতে শুরু করেছেন। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? দেখুন, খাগড়াছড়ি কিন্তু একটা স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। এখন কিন্তু অসংখ্য মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় কেন্দ্রে যারা বন্যা দুর্গত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে তাদের বাড়িঘর থেকে, এবং যারা বন্যা দুর্গত মানুষ হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু যে ত্রাণ সহায়তা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি যে খাগড়াছড়ি দিঘিনালা, সেখানে সবচেয়ে যে এলাকাটি বেশি প্রভাবিত হচ্ছে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার মেরুং, কবাখালী এবং বলখালী ইউনিয়ন, সেখানে কিন্তু দেশি বোটে করে কিন্তু মানুষের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে দিঘিনালার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র, সেখানে অন্তত 30 পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়েছে এবং তারা এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বোটে ঘুরে ঘুরে কিন্তু এখানে যে সমস্ত গ্রামগুলো বা বাড়িগুলোতে মানুষ বন্দী হয়েছে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখন আমরা বন্যার যে পরিস্থিতি দেখছি, আমরা যে সরাসরি দেখছি এখন মাইনী নদীর তীরে, এই নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার অনেক উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যে কারণে আজ এবং আগামীকাল বা পরশু দিনের মধ্যে আজ বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং এখানে যে সমস্ত এলাকাগুলো রয়েছে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এবং একই সাথে মাইনী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রাম কিন্তু এই মুহূর্তে অন্তত 5 থেকে 6 ফিট পানির নিচে, এবং কোথাও কোথাও কিন্তু একদম আমরা দেখেছি ঘরের চালের উপর দিয়ে, টিনের চালের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং মানুষ দুর্ভোগ পড়েছে। একই সাথে খাগড়াছড়ি জেলা সদরের অন্তত 80% গ্রাম কিন্তু সেখানে আমরা দেখেছি সকালবেলা সেখানে কিন্তু পানি উঠে কিন্তু সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে এবং খাগড়াছড়ি পৌর শহরের মধ্যে কিন্তু পানি চলে আসছে। এবং আমরা দিঘিনালা এবং খাগড়াছড়ি দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু ত্রাণ সহায়তা দিচ্ছে এবং একই সাথে যারা আটকা পড়েছে বন্যা এলাকায় তাদেরকে কিন্তু উদ্ধার করে নেওয়া হয়েছে। শুধু খাগড়াছড়ির দিঘিনালাতে 25টি বেশি আশ্রয়কেন্দ্র করা হয়েছে। যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়কে কিন্তু ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র ঘোষণা হয়েছে এখন। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে আমরা দেখছি যে আসলে সময় যত যাচ্ছে এটা আসলে পানি বাড়ছে এবং আমরা সকাল 9টা পর্যন্ত যে খবরটা নিয়েছি 152 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু খাগড়াছড়িতে পুরো জেলায় হয়েছে এবং একই সাথে মাইনী নদী কিন্তু সরাসরি ভারতের সাথে সংযুক্ত এবং এই নদী দিয়ে আসলে ভারত থেকে পানি আসার কারণে কিন্তু এখানকার বন্যার যে সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং নতুন নতুন এলাকা বিশেষ করে দিঘিনালার যে এলাকাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এবং যে সমস্ত এলাকায় মানুষ পানিবন্দী রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং যে সমস্ত এলাকাগুলো মানুষ পানিবন্দী রয়েছে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গরম খাবার রান্না করার ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে খাগড়াছড়ির সাথে রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং দিঘিনালার সাথে দিঘিনালার সাথে বাগাইছড়ি, রাঙামাটি বাগাইছড়ি এবং লংগদু এই দুটি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সেখানে সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি সবশেষ। খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এদিকে ভারী বৃষ্টিতে চাঁদপুরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বেড়েছে পদ্মা মেঘনার পানি। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।
দক্ষিণ পূর্বাঞ্চলের যে ভারী বৃষ্টিপাতের চলছে তার প্রভাব কিন্তু চাঁদপুরে পড়েছে। চাঁদপুরের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায়। এখানেও যে সড়কটি রয়েছে সেই সড়কটি ডুবে আছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা অতিরিক্ত প্রশাসক তিনি জানিয়েছেন যে চাঁদপুরের 6টি ইউনিয়ন, ফরিদগঞ্জের 2টি এবং শাহরাস্তি উপজেলার 4টি ইউনিয়ন সহ 6টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। প্রত্যেকটি উপজেলা মোবাইল টিম চালু করা হয়েছে এবং আমরা কথা বলেছি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন প্রায় 98টি গ্রাম পানিবন্দী রয়েছে এবং তারা সেখানে প্রায় 30,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এবং যে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ সার্বিকভাবে সহযোগিতার জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে। আমরা দেখেছি এই জলাবদ্ধতার কারণে চাঁদপুরের যে হাজীগঞ্জ বাজার রয়েছে সেখানে জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্যের দুর্ভোগ পাচ্ছে এবং যে জেলার যে ঐতিহাসিক বড় মসজিদ রয়েছে সেখানেও কিন্তু আমরা জলাবদ্ধতার দেখেছি। পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছেন যে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়ার পানি বৃদ্ধি পেয়েছে, যে এটা বন্যার কবলিত না হলেও কিন্তু ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতার শিকার তার জন্য খালবিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। 3টি উপজেলার মধ্যে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পল্লী বিদ্যুৎ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পিলার দেবে পড়া সংস্কারের কাজ চলছে এবং মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন এবং কোথাও বিদ্যুৎ বন্ধ রয়েছে এবং কোথাও চালু করা হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল। অব্যাহত বৃষ্টি ও ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে আখাউড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। জাজিরা খালে অস্থায়ীভাবে নির্মিত সেতু পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা সড়ক। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, জেলার অন্য 8টি উপজেলার মধ্যে 6 উপজেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। পানিবন্দী অন্তত 3,500 মানুষ। তাদের জন্য মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তো পরিস্থিতি আসলে কবে নাগাদ স্বাভাবিক হতে পারে? জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে কি জানানো হয়েছে? আপনি জানেন যে মঙ্গলবার থেকে এখানে বৃষ্টিপাত শুরু হয়েছে, বুধবার সেটি আরো বৃদ্ধি, আজকেও একইভাবে দিনভর বৃষ্টি আছে। সব মিলিয়ে একটি পরিস্থিতির আরো এখানে অবনতি হয়েছে। তাছাড়া আখাউড়া স্থল বন্দরের পাশেই ত্রিপুরার সেখানে কিন্তু ব্যাপক বর্ষণ হয়েছে। সেই বর্ষণের পানিও কিন্তু আখাউড়ার স্থল বন্দরের পাশ দিয়ে খাল দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী, এখানে যে নদী আছে নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এখানে আখাউড়া উপজেলার 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং কসবাড়ি প্লাবিত হয়েছে এবং আখাউড়া আগরতলা যে সড়ক আছে সেই সড়কটি কিন্তু সড়কের জাজিরা খালের উপর যে বেইলি সেতু আছে সেই বেইলি সেতুতেও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো ফলে এই যে এখানে দাঁড়িয়ে বা এখানে যে কাজ করে বেইলি সেতু মেরামত করার মতো কোনো ব্যবস্থা নেই। আর স্থল বন্দরেও যে পানি উঠেছে সেই পানি গতকাল 1 ফুটের মতো সেখানে পানি ছিল, আজকে সেই পানি আরো বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় স্থল বন্দর থেকে সব মালামাল সরিয়ে নেওয়া হয়। এখন কবে নাগাদ হলো জেলা প্রশাসক আজকে এই জায়গা পরিদর্শন করেছেন, তিনি আমাদেরকে ঠিক সেই সময় জানাতে পারেন। পানি না নামা পর্যন্ত এখানে কাজ হবে বলে এরকম মনে হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ রহিম। এদিকে বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুরে 12:30টা থেকে রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়, কিন্তু বন্যার কারণে এই দুটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে।
অনেক জায়গায় রেল সেতুর উপর দিয়ে পানি ওঠায় নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বন্যার পানি ওঠায় কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রাম পৌরসভা ও সীমান্তবর্তী মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ফেনী কালিদহ সেকশনে রেল লাইন ওয়াশ আউট হওয়ার কারণে এই নির্দেশনা এসেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং সকালবেলা চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী যে সুবর্ণ এক্সপ্রেস রওনা হয়েছিল পৌঁছাতে পারেনি গন্তব্যে, সেসব যাত্রীদেরকে কিভাবে সহায়তা করা হয়েছে? চট্টগ্রাম থেকে আসলে সাধারণত 11টা আন্তনগর ট্রেন ছাড়ে প্রতিদিন। সেই হিসেবে আজকে আপনি ইতিমধ্যে যেটা বলছেন যে সকালে 2টা না আসলে 3টা ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছিল, সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা। আমরা যেটা এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে 2টা ট্রেন আসলে ঠিকঠাক মানে চলে গেলেও পাহাড়িকা ট্রেনকে তারা আবার ফিরিয়ে এনেছে, যেহেতু রাস্তায় পানি উঠে গেছে। বিশেষ করে ফেনীর ফাজিলপুর এবং কুমিল্লার বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছে এবং সেখানে তারা বলছে তারা খবর পাচ্ছে অনেক সময় ট্রেন রেল লাইনও ধসে যেতে পারে, এটা তারা মনে করছেন। এই কারণে একটা ট্রেন আসলে ফিরিয়ে আনা হয়েছে যেটা সিলেটগামী ছিল, বাকিগুলো তারা চলে গেছে বা আমাদেরকে জানাচ্ছে। এবং চট্টগ্রাম যে কক্সবাজারের যে রেল লাইনের অনেক জায়গায় আসলে পানি জমে গেছে, সেখানেও ট্রেন চলাচল বন্ধ আছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, যারা যে ট্রেনগুলো আসলে শিডিউল বিপর্যয় হয়েছে, আন্তনগর 11টা ট্রেন ছাড়াও আরও কমিউটার ট্রেন আছে বিভিন্ন গন্তব্যের, সে সমস্ত ট্রেন যাত্রীদের আসলে টিকিটের টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া হচ্ছে। আমরা একটু আগে, আমি যেহেতু এখানে স্টেশনে আছি, আমরা দেখেছি এখানে যাত্রীরা এসে টাকা ফেরত নিয়ে যাচ্ছে এবং তারা বলছেন, যারা কর্মকর্তা তারা বলছেন যে কোনো সময় আসলে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এবং যারা অনলাইনে টিকিট করেছেন তাদের অনলাইনের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হবে। অন্যদিকে তারা বলছেন যখনই আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ট্রেন চলাচল। তারা বলছেন যে যারা যাত্রীরা আসছেন টিকিট করতে, অনেককে তারা আশ্বস্ত করছেন যখনই আসলে পানি কমে যাবে এবং তারা পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখবে যে রেল লাইন ঠিকঠাক আছে, তখন থেকে তারা আবার ট্রেন চলাচল শুরু করবে বলে আমাদেরকে জানাচ্ছেন এবং যাত্রীদেরকেও সেই কথাটা বলছেন। মোটামুটি বলা চলে যে চট্টগ্রাম থেকে যে সমস্ত ট্রেনগুলো ছিল সবগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। 3টা ট্রেন গিয়েছিল, একটা ট্রেনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং বারে বারে এখানে ঘোষণা দেওয়া হচ্ছে যারা যাত্রী আসছেন তাদেরকে বলা হচ্ছে যারা টিকিট করেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, আমরা চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে। সিলেটের পরিস্থিতি কেমন দেখছেন? সেখান থেকে কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং কর্তৃপক্ষ কি বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? দেখুন, সিলেট থেকে আসলে মূলত সিলেট থেকে চট্টগ্রামগামী 2টি ট্রেন চলাচল করে, একটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস এবং একটি উদয়ন এক্সপ্রেস। আজকে সকাল 10টা 40 সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল, কিন্তু পথিমধ্যে হঠাৎ করে নির্দেশনা এসেছে যে বিভিন্ন জায়গায় রেল লাইনে পানি উঠেছে, রেল সেতু অনেক জায়গায় বিপজ্জনক অবস্থায় আছে। বিশেষ করে হবিগঞ্জের খোয়াই নদীর যে রেল সেতুটি রয়েছে, এই সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। এ কারণে কিন্তু সিলেট থেকে ছেড়ে যাওয়া যে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি কিন্তু শ্রীমঙ্গল স্টেশনে তাকে থামিয়ে দেওয়া হয়েছে এবং সেটি সিলেটের দিকে আসছে, সিলেটে রিটার্ন চলে আসবে এই ট্রেনটি। আর আজকে সকালে সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেটি ঢাকা গিয়ে পৌঁছেছে, কিন্তু আজকে রাতে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উদয়ন এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটি যাত্রা বাতিল হয়েছে। পাশাপাশি উপবন এক্সপ্রেস যাওয়ার কথা ছিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে, সেটিও কিন্তু যাত্রা বাতিল হয়েছে। আজকে কিন্তু ঢাকা থেকে সিলেটে এখন পর্যন্ত কোনো ট্রেন এসে পৌঁছায়নি, সবগুলো ট্রেনেরই যাত্রা বাতিল হয়েছে এবং সিলেট থেকে শুধু কালনী এক্সপ্রেস ঢাকায় গিয়ে পৌঁছেছে। এই অবস্থায় কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদের বলছে যে যেহেতু বিভিন্ন জায়গায় পানি উঠেছে, বিশেষ করে সিলেট অঞ্চলের মধ্যে হবিগঞ্জের খোয়াই নদীর যে রেল সেতু রয়েছে, এই সেতুটি পানি উঠেছে এবং বেশ কিছু জায়গায় শ্রীমঙ্গল মৌলভীবাজার এলাকার কিছু কিছু জায়গায় রেল লাইনে পানি উঠেছে। এর বাইরে কিন্তু ফেনী কুমিল্লা এলাকায় কিন্তু
রেল লাইনে পানি উঠেছে। এ কারণে কিন্তু মূলত নির্দেশনাটা এসেছে যে অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি আসলে কবে স্বাভাবিক হবে এই বিষয়ে কিন্তু সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কিছু জানাতে পারে। তারা বলছে যে যেহেতু বন্যার বিষয়, বন্যা আসলে কোন দিকে যায় এবং পানি কতটুকু কমবে এর উপরে মূলত নির্ভর করবে আসলে কখন রেল চলাচল শুরু হবে। সেক্ষেত্রে যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর টিকিট চট্টগ্রামের সহকর্মী যেটা বলছিলেন যে সবার টাকা ফেরত দেওয়া হচ্ছে, সিলেটেও একই অবস্থা, টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে সবার। চট্টগ্রাম এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে থেমে থেমে বৃষ্টি। চট্টগ্রামে গেল মঙ্গলবার থেকে হচ্ছে বৃষ্টিপাত। চকবাজার, বহদ্দারহাট, বাকুলিয়া, আগ্রাবাদ ও মুরাদপুর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এসব এলাকার রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে হাঁটু পানিতে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় শুক্রবারও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন বরিশালবাসী। অফিসগামী মানুষ পড়েছেন সবচেয়ে ভোগান্তিতে। জলাবদ্ধতায় কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই মুহূর্তে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত যারা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে সহায়তা করা হচ্ছে সেটি পর্যাপ্ত কিনা আসলে? নোয়াখালীর ৯ উপজেলার ২০ লক্ষ লোক পানিবন্দী হয়েছে বলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আজকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাতে জানিয়েছেন। জেলার প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রামেই ঘর বাড়ি, দোকানপাট, সড়ক সবগুলো পানির নিচে তলিয়ে আছে। আমি এখন আছি বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি সড়কে, সংযোগ সড়কে, এটি প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়েছে। এই সড়ক দিয়েই নৌকাতে করে অসংখ্য লোকজন এসে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। আমি যদি দেখাই, পাশেও বেশ কয়েকটি সড়ক সংযোগ সড়ক রয়েছে। প্রতিটি সড়ক দিয়েই লোকজন নৌকাতে করে পায়ে হেঁটে মালামাল নিয়ে এসে ক্রমে আশ্রয় নিচ্ছেন। অন্তত এখানে 10,000 মানুষ এই ইউনিয়নের বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। হয়তো আমার ক্যামেরায় জানি না দেখানো যাচ্ছে কিনা, আসতেছে কিনা, এখনো প্রায় 2টি নৌকা ভর্তি হয়ে মানুষ এখানে চলে আসতেছে আশ্রয় কেন্দ্রের জন্য। এর আগে এখান থেকে অন্তত 100টি নৌকাতে করে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এবং নৌকা হচ্ছে এই কারণে গত 10 বছরে এই এলাকাতে কোনো নৌকা চলেছে স্থানীয় বাসিন্দারা বলতে পারবেন না, কিন্তু এখন এতই দুর্বিষহ অবস্থা হয়েছে যে নৌকা ছাড়া পানিবন্দী লোকজন আশ্রয় কেন্দ্রে আসার কোনো সুযোগ নেই। ফলে তারা নারী, শিশু, প্রতিবন্ধী যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, তাদেরকে নৌকাতে করে এখানে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে এবং একের পর এক মানুষের ঢল নামছে। মানুষ ঘরবাড়িতে, একটি মানুষও ঘরবাড়িতে আজকে রাতে থাকবেন এমন আশা করা যাচ্ছে না। সব মানুষের ক্রমেই নৌকাতে করে, যে যার মতো করে নৌকাতে করে এখানে এসে আশ্রয় নিচ্ছেন এবং তারা তাদের সহায় সম্পত্তি যা আছে সব কিছু রেখেই চলে আসতেছেন। একেবারে যেটুকু না আনলে নয়, শুকনো খাবার বা সামান্য গ্যাস সিলিন্ডার থাকলে সেটি নিয়ে আসছেন। এবং যারা এখানে আশ্রয় কেন্দ্র বলতেও আসলে এটি যেহেতু বেগমগঞ্জ, যেহেতু ওই অর্থ উপকূলীয় কোনো উপজেলা না, এখানে কোনো আশ্রয় কেন্দ্র করা হয়নি। ফলে এখানে স্কুলগুলোতে, মূলত স্কুল মাদ্রাসা যেগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদ ভবন, সেগুলোতেই মানুষ আশ্রয় নিচ্ছে এবং যে যার মতো করে, নিজেদের মতো করে সেখানে তারা থাকছেন এবং এখানে নিজেরা রান্না করে খাচ্ছেন। স্থানীয় লোকজনও যে যার মতো করে কিছুটা তাদেরকে শুকনো খাবার দিচ্ছেন। বলা চলে এক ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এখানে। পুরো এলাকার মধ্যে একটা বিভীষিকাময় অবস্থা, কেউই তার বাড়িঘরে থাকতে পারছে না। ইভেন বাড়িঘর থেকে আশ্রয় কেন্দ্রে আসাটাও দুরূহ হয়ে পড়েছে, যার কারণে বাধ্য হয়ে প্রতিটি সংযোগ সড়কের সাথে এখন নৌকা চলছে। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত অর্ধশতাধিক। সকালে চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সায়দাবাদ গ্রামের আমির হোসেন, আনিস মিয়া, বাঘাইকান্দির ফিরোজা বেগম ও জুনাইদ।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর জের ধরে গতরাত থেকেই দুপক্ষের মধ্যে টেটা নিক্ষেপ ও গোলাগুলি হয়। সকালে সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের 4 জন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০-এ শফিকুল ইসলাম শফিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫০ জনের নামে মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান সহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। বুধবার রাতে ২৫০০ থানায় এ মামলা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য সহ আব্দুল ওদুদ সহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত ৫ই আগস্ট আজম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র সিয়াম ও ব্যবসায়ী এহিয়া হত্যায় সাবেক সংসদ সদস্য মমিন মণ্ডল সহ ১৭৬ জনের নাম উল্লেখ করে ১৪০০ অজ্ঞাত আসামি করে থানায় ২টি মামলা হয়েছে। খুলনায় কারাগারে থাকাকালে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগে সাবেক জেলার জেল সুপার সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা করেন বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল ইসলাম বাপ্পি। মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় উল্লেখ করা হয়, গত ৩ মে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল ইসলাম বাপ্পি। এ সময় উন্নত চিকিৎসা সেবার জন্য আবেদন করলেও তা দেয়া হয়নি। পরে তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে বের হন। মামলার আসামিরা হলেন খুলনার জেলার এজি মাহমুদ, সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজ। কুষ্টিয়ার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেনাবাহিনীর সদস্যরা এসব অস্ত্র হস্তান্তর করেন। গত ৫ই আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে সেনা সদস্যরা। অভিযানে পিস্তল, শটগান, ওয়ালথার পিস্তল, ম্যাগজিন, পিস্তল বক্স সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অনেকে স্বেচ্ছায়ও সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন। রাজশাহীতে পাম্পে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারের কাছে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়। আগুন ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশু খাদিজা আক্তারকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 2 নারীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পুতুল কিনে দেওয়ার কথা বলে মানিকগঞ্জের জয়রা এলাকায় শিশু খাদিজাকে বাসা থেকে নিয়ে যায় অপহরণকারীরা। পরিবারের কাছ থেকে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় সদর থানায় অপহরণ মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। পরে সোমবার রাতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুর থেকে 2 নারী সহ শিশু খাদিজাকে উদ্ধার করে। পুলিশের দাবি, চক্রটি বিভিন্ন জায়গায় বাসা থেকে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা দেশের বন্যা পরিস্থিতির জন্য ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে দেয়াকে দায়ী করেন। ভারতের সাথে সব ধরনের দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানানো হয় সমাবেশ থেকে। একই দাবিতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় তারা ভারতের পানি আগ্রাসন ও সীমান্তে হত্যা বন্ধের দাবি জানান। আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা দাবিতে খুলনা, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আর এ ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।